তুমি আমার কি রিলেটিভস, বন্ধু, শত্রু, গার্লফ্রেন্ড, বউ? না, তেমন কিছুই নও তুমি আমার। তাহলে কে হও? তুমি শুধুই আমার এক 15 বয়সের স্টুডেন্ট, আর আমি তোমার 28 বয়সের শিক্ষক। তাহলে তো তুমি আমার স্টুডেন্ট আর আমি তোমার শিক্ষক। শুনেছি শিক্ষকের মাঝেই বাবার প্রতিচ্ছবি থাকে, আমার মাঝেও আছে। প্রত্যেকটি স্টুডেন্টকে নিজের ছেলেমেয়ের মতোই মনে করি। তাহলে তোমায় কেন তা মনে করতে পারি না? কেন পারি না? আমার কল্পনাতেও আমি তা ধারণ করতে পারি না। কেন? কারণ আমি যে তোমায় চাই, অতিরিক্ত চাই। আমার কাছে চাই, ঠিক আমার ডান পাশে চাই। আমার হাতে তোমার হাত চাই, আমার বুকের মাঝে তোমায় চাই। লজ্জাজনক, তাই না? জানি লজ্জাজনক। মানুষ জানলে থুতু দেবে আমার মুখে। কারণ আমি এক নাবালিকা মেয়ে, যে কিনা হয় আমার স্টুডেন্ট, তাকে চাই। কি করার? তাও যে তোমায় চাই, প্রতি সেকেন্ডে চাই, অনেকভাবে চাই। মজনু যেমন চায় লাইলিকে, তেমনি আমি চাই তোমাকে। ফারহাদ যেমন চাই শিরিনকে, তেমনি আমি চাই তোমাকে। মানুষ যেমন চায় অক্সিজেনকে, তেমনি চাই তোমাকে। পৃথিবী যেমন চায় আকাশকে, তেমনি চাই তোমাকে। মাছ যেমন চাই পানিকে, তেমনি চাই তোমাকে। শব্দ যেমন চাই বাক্যকে, ঠিক তেমনি আমি চাই তোমাকে। হুম, ঠিক শুনেছ, তোমায় চাই, অতিরিক্ত চাই, পাগলের মতো চাই। যদি প্রশ্ন করো কতটা চাও, আমার জবাব হবে, তুমি যদি বলো আকাশের চাঁদটা এনে দাও, আমি সেই চাঁদ আনতে যাব, জেনেও যে ওটা কখনোই আনতে পারবো না। ঠিক এতটা চাই তোমায়। নেশা যেমন মাতাল করে মানুষকে, তেমনি তুমি মাতাল করেছো আমাকে। নেশা যেমন চড়ে বসে মস্তিষ্কে, তেমনি তুমি বসেছো আমার মস্তিষ্কে। বেহায়া আমি, তাই না? হুম, অনেক বেহায়া। তোমার জন্য বেহায়া। জানি না আমার এই বেহায়াপনা নিয়ে কতদিন বেঁচে থাকতে পারবো। যতদিন বেঁচে থাকবো তুমি থাকবে আমার বুকের মাঝে। যখন বুঝতে পেরেছিলাম তোমায় নিজের থেকে বেশি চাইতে শুরু করেছি, তখন ভেবেছিলাম তোমায় চাওয়ার থেকে মরে যাওয়াটা শ্রেয়। কিন্তু পরিবার ছেড়ে কিভাবে মরতাম? আমি ছাড়া যে তাদের কেউ নেই। জানি কখনো পাবো না তোমায়, কখনো ছুতে পারবো না তোমায়। তাও তোমায় এক নজর দেখতে পাই, তাই আমার বাঁচার প্রদীপ, তৃষ্ণার বাঁচার প্রদীপ। ডায়েরির প্রথম পৃষ্ঠা পড়ে ফুপিয়ে কাঁদছে বেলি। চোখ মুছে দ্বিতীয় পেজে যাবে তখনই কারোর পায়ের শব্দর আওয়াজ শুনতে পেল। তড়িঘড়ি করে ফ্লোর থেকে উঠে দাঁড়িয়ে গেল। ডায়েরিটা যেখান থেকে নিয়েছিল সেখানেই ঢেকে রেখে দিল। কানে আওয়াজ আসতেই সামনে তাকালো। ইয়েস স্যার। এখানে কি করছো? কেউ আসেনি, তাই ভাবলাম একটা বই পড়ি। এত তাড়াতাড়ি কেন এসেছো? কাল থেকে সবার সাথেই আসবে। যাও নিজের জায়গায়। তাড়াতাড়ি সেখান থেকে এসে নিজের জায়গায় বসলো বেলি। যার ধমকে বেলি ভয় পেল সে হলো বেলির বাসার এবং স্কুলের শিক্ষক তৃষ্ণা মঞ্জিল। বেলি আনমনেই যে তৃষ্ণা স্যার কাউকে এতটা ভালোবাসে, বাবা, ভাবা যায়। তাও তার থেকে 11 বছরের ছোট এক মেয়েকে, আবার কিনা সে তার স্টুডেন্ট। যাই হোক, মেয়েটা ভাগ্যবতী যে স্যারের এতটা ভালোবাসা পাচ্ছে। স্যারের জন্য খারাপও লাগছে তার, তার এই ভালোবাসা কেউ ভালো চোখে দেখবে না বলে। আবার মানবে কিনা সেটাও সন্দেহ। বেলি, আওয়াজ পেয়ে তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে বলল, জি স্যার। কালকের পড়াগুলো রিভিশন দাও। সবাই আসলে একসাথে টেস্ট দিও। ওকে স্যার। স্যার আর এক মুহূর্ত দাঁড়ালো না, চলে গেল। ভাবতে লাগলো বেলি। এই তৃষ্ণা স্যার না একদম আমার সহ্য করতে পারে না, জানি না কেন। আমি তো কখনো স্যারদের সাথে খারাপ বিহেভিয়ার বা দুষ্টুমি কিচ্ছু করি না, তার জন্য স্যার ম্যামও আমায় বেশ পছন্দ করেন। কিন্তু তৃষ্ণা স্যার আমায় একদমই পছন্দ করেন না। কিন্তু আমার স্যারটাকে ভালোই লাগে, স্যার হিসেবে বলেই হি ইজ আ ব্রিলিয়ান্ট টিচার। যে কোনো প্রশ্নের আনসার আছে তার কাছে। ওনার কথা স্টাইল, চলার স্টাইল, বিহেভিয়ার সব কিছু চোখ বাঁধানোর মতো। এবং সে নিজেও একটা আইটেম। উপস, কি যে বলি আমি, ধুর। মানে সে দেখতে যথেষ্ট সুপুরুষ। লম্বা 6 ফুট তো হবেই। চেহারার গঠন গোল, চোখ দুটো অসম্ভব সুন্দর, সিল্কি চুলগুলো বেশ বড় রেখেছে। স্যারের বয়স কেউ ধরতে পারবে বলে মনে হয় না।
এবং সবার সাথে ভালোভাবে মিষ্টি করে কথা বলে। শুধু আমার সাথে রেগে কথা বলে, কখনো নরম সুরে বা হেসে কথা বলেই না। আই মিন ইট, স্যাররা যথেষ্ট বড় লোক। ঢাকার বসুন্ধরায় তাদের নিজেদের বাড়ি আছে 8 তলা, আরও নাকি আছে, সেটা অন্যান্য টিচারদের মুখ থেকে প্রায়ই শুনি। গাড়িও আছে, এখন কতগুলো আছে তা জানা নেই। পার্সোনাল একটা গাড়ি স্যার ইউজ করেন, ডার্ক কালারের। মাঝে মধ্যে গাড়িটা নিয়ে বের হয়। এতটা বড়লোক হওয়ার পরেও স্যার সেই ব্যাপারে কোনো অহংকার নেই। সাদামাটা ভাবেই সে চলাফেরা করে, কিন্তু স্টাইলের দিক থেকে নো নড়চড়। স্টাইল করা মেবি স্যারের রক্তে মিশে আছে। বাসায়ও কখনো অগোছালোভাবে দেখিনি স্যারকে। ভাবতে ভাবতে নিজের জগতে চলে এসেছি। পাশে যে কয়েকটা মেয়েরা চলে এসছে সেদিকে খেয়াল করিনি আমি। কিছুক্ষণ পর স্যার এলো, আমার দিকে তাকাতেই মুখটা ঘুরিয়ে বাকি স্টুডেন্টদের দিকে মুচকি হেসে তাকালো। আমার না খুব কান্না পায় স্যার এমন করাতে। অন্য স্টুডেন্টদের মতো কি আমায় ট্রিট করা যায় না? আমি কি এতটা খারাপ? টেস্ট দিলাম কিন্তু বেশি ভালো হয়নি। কিভাবে ভালো হবে? কাল তো পড়তেই বসিনি, বসে বসে অনলাইন গেমস খেলছিলাম আর বাবার সাথে রাত 2টা অবধি নানান গল্প জুড়েছিলাম। সবাই ক্লাস 9-এর ব্যাচ, মোট 19 জন, শুধু আমি 8-এর। আমার ব্যাচের স্টুডেন্টরা ছেলে মেয়ে একসাথে পড়ে, তাই স্যার এই ব্যাচের সাথে পড়ায় আমায়। কারণ এই ব্যাচে শুধু মেয়েরা। অবশ্য আমার কোনো প্রবলেম হতো না ওদের সাথে পড়তে, কিন্তু স্যার ওদের সাথে পড়তে দেয় না। এখানে সকল মেয়েদের বয়স 17 থেকে 18 তো হবেই। একা আমি একটু বেশি কম বয়সী। সবাই পিচ্ছি বলেই সম্বোধন করে আমায়, কিন্তু আমার পিচ্ছি শব্দটা মোটেও পছন্দ না। স্যার কাল খাতা দেখে জানাবে কার টেস্ট কেমন হয়েছে। আমি আগে থেকেই জানি আমার টেস্ট সকলের থেকে বাজে হয়েছে। স্যার সকলের খাতায় বাড়ি কাজ লিখে দিচ্ছে আর মিষ্টি করে মুখের দিকে তাকিয়ে বলছে, বাড়ির কাজ লিখে দিলাম, পড়ে আসবা, ঠিক আছে? সবার বাড়ির কাজ লিখে দিল। আমার বাড়ির কাজ লেখার সময় স্যার ফেসটা বোম হয়ে রইল। করলা খেলে মুখের এক্সপ্রেশন যেমন হয় ঠিক তেমন আজীব। আমার দিকে তাকায়ও না। আমার চেহারা কি কালি মাখা নাকি? আমিও তো সব স্টুডেন্টদের মতোই। আমি তো কোনো খারাপ বিহেভ করিনি স্যারের সাথে, তাও আমায় দেখতে পারে না কেন উনি? এই কথাটা স্কুল কোচিং এর সকল স্টুডেন্টসও জানে যে তৃষ্ণা স্যার বেলিকে একদমই দেখতে পারে না। অবশ্য বেলি কোনো খারাপ বিহেভ করেছে এর সাথে, এটাই সবার ভাবনা। কিন্তু আমি তো স্যার চোখের দিকে তাকিয়েও জীবনে কথা বলিনি, খারাপ বিহেভ তো দূরের কথা। সামনে বাসার গেট দিয়ে সবার আগে আমি বেরিয়ে এলাম। স্যার একটা ফ্ল্যাটে থাকেন 4 তলায়, সেখানেই পড়ান আমাদের। এই ফ্ল্যাটটা স্যার কিনেছেন যেন আমাদের পড়াতে প্রবলেম না হয় আর কোনো অভিযোগ যেন না আসে। দুপুর 2টায় পড়তে এসেছিলাম, এখন 4টা বাজে। হঠাৎই পেছনে ফিরে উপরে চোখ পড়তেই দেখলাম স্যার বাড়ির বারান্দায় রেলিং ধরে এই দিকেই তাকিয়ে আছেন। আমাকে ঘুরতে দেখে স্যার ভেতরে চলে গেলেন। মাঝে মাঝে না আমার খুব কান্না পায় স্যার বিহেভিয়ার দেখে। কি করেছি আমি ওনার সাথে? আমাকে পড়াতে না চাইলে বললেই তো হয়। আমি তো এতটা অবুঝ না যে বুঝতে পারবো না। আমি না হয় অন্য টিচার খুঁজে নিব। ঢাকায়ও স্যার আমার সাথে এমন বিহেভ করতো। ও বলতেই তো ভুলে গেছি, বর্তমানে আমরা চট্টগ্রামে আছি, কিন্তু আগে ঢাকায় ছিলাম আর স্যারও সেখানেই থাকতো। যখন আমরা ঢাকায় ছিলাম তখন আব্বু আমায় তৃষ্ণা স্যারের কাছে দিয়েছিল পড়তে। স্যার টাকা ছাড়াই অনেক স্টুডেন্টদের পড়াতো। স্যারের বাবা তো প্রায় সময় চিল্লাতো যে আমার এত বড় ব্যবসা কে দেখবে, তুই শিক্ষকতা ছেড়ে আমার ব্যবসায় হাত লাগা। কিন্তু স্যার তো পাত্তাই দিত না, কারণ স্যার তার শিক্ষকতা ক্যারিয়ার অনেক পছন্দ করতেন। তখন আমি 7-এ পড়ি। প্রথমত স্যার ভালোভাবে কথা বলতেন, মিষ্টিভাবে কথা বলতেন, বোঝাতেন। কোনো কিছু না বুঝলে হাসি মাখা মুখ নিয়ে 100 বার বোঝাতেন। মাঝে মাঝে তো গল্পও শোনাতেন আর প্রায় সময়ই আমার গান শোনাতেন। অবশ্যই ভালোবাসার গান শোনাতেন, কিন্তু আমার কাছে সেই গানগুলো বোরিং লাগতো, কিন্তু তাও মুচকি হেসে শুনতাম। ধীরে ধীরে স্যার ব্যবহার চেঞ্জ হতে লাগলো। গান তো দূরের কথা, পড়ার ব্যাপার ছাড়া আর কোনো কথাই বলতেন না। আর হঠাৎই আমার উপর চিল্লায় উঠতেন। স্যারের কাছে না 8 মাস পড়ার পর যখন 8-এ উঠবো, তখন বাবার কাছে কাজে ট্রান্সফার হয়ে যায় চট্টগ্রামে। আমি তো অনেক খুশি হয়েছিলাম যে তৃষ্ণা স্যারের কাছে আমায় আর পড়তেই হবে না। সকালে আমরা চলে যাব, ঠিক তার আগের সন্ধ্যায় আব্বু স্যারকে ফোন করে বলে দেয় যে আমি আর পড়বো না। স্যার কি বলে তা আমি জানি না, কিন্তু আব্বু বলেছে যে স্যার বাসায় গিয়ে ওই বইগুলো নিয়ে আসতে। আমিও ভাবলাম লাস্টবার স্যারকে সালাম দিয়েই আসবো। বিকেলের দিকে আমি স্যারের বাসায় যাই। বিল্ডিং এর 8 নম্বর ফ্ল্যাট ছিল স্যারদের। স্যারদের ফ্ল্যাটটা সব ফ্ল্যাট থেকে আলাদা ছিল, সুন্দর বললেও কম হবে। আমি গিয়েই দেখি স্যার আম্মু মানে আন্টি ডাইনিংয়ে খাবার বাড়ছে আর আঙ্কেল নিউজ পেপার পড়ছে। পাশেই স্যারের বোন বসা, আর কেউ ছিল না। আন্টি আমায় দেখে বলল, বেলি, তোমার স্যার স্টাডি রুমে।
আমি স্টাডি রুমের দিকে এগিয়ে গেলাম, দেখি স্যার চেয়ারে মাথা হেলান দিয়ে চোখ বুজে আছেন। মেবি মাথা ব্যথা ছিল। স্যার আমি বেলি, আসবো? স্যার চোখ বোঝা অবস্থায় বললেন। কাম। টেবিলের উপর সকল বইগুলো রাখা ছিল, আমি বইগুলি গুছিয়ে নিলাম। স্যার, এবার স্যার আমার দিকে তাকালেন, চোখগুলি ভয়ঙ্কর লাল ছিল। এমন লাল থাকার কারণ সেই দিনও বুঝিনি আর আজও বুঝি না। নিচু স্বরে বললাম, স্যার আমি চলে যাব কাল, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। কিন্তু স্যার কিছু বললেন না, যেমন ভাবে ছিলেন ঠিক তেমন ভাবেই তাকিয়েছিলেন। আমি চলে যাচ্ছিলাম, তখনই স্যার ডাকলেন। বেলি। আমি পেছনে তাকাতেই দেখি স্যার আমার সামনে। কিছু বলার আগেই স্যার আমার মাথাটা তার বুকের সাথে মিশিয়ে ধরে আমার মাথায় ধীরে ধীরে হাত বোলাতে লাগলেন। পড়ালেখা মন দিয়ে করিও, নিজের যত্ন নিও, দুষ্টুমি একদম করবে না, সারাদিন খেলাধুলা করার প্রয়োজন নেই, আম্মু আব্বুর কথা শুনবে, আইসক্রিম একদমই খাবা না, আর রাস্তাঘাটে চলাফেরা কম করবে, ওখানে সাবধানে থাকবে, আর তাড়াতাড়ি বড় হওয়ার চেষ্টা করবে। হয়তো কেউ তোমার বড় হওয়ার অপেক্ষা করছে, অনেক অপেক্ষা। স্যার ভয়েসটা না জানি কেমন যেন লাগছিল, কেমন অদ্ভুত ছিল ভয়েস, যেখানে হয়তো অনেক কষ্ট ছিল, অভিমান আর আর্তনাদ ছিল। আমি স্যারের বুকে মাথা রাখলাম, নাড়ালাম মাথাটা। স্যার আমার মাথাটা তার বুক থেকে সরিয়ে আমার গালে হাত রাখলো। স্যারের হাতগুলি অসম্ভবভাবে কাঁপছিল, আর তাও অনেক। আমার গাল দুটো শক্ত করে ধরে কপালে চুমু দিয়ে বললেন, ভালো থেকো বেলি। কথাটা বলেই স্যার স্টাডি রুম থেকে চলে গেলেন। আমি কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে রইলাম। কেন জানি না সেদিন প্রচন্ড খারাপ লেগেছিল আমার। কেন খারাপ লেগেছিল তা আজও বুঝিনি আমি। সব বইগুলো গুছিয়ে নিয়ে বেরিয়ে এলাম। সকালে ট্রাকে করে আমাদের সকল জিনিসপত্র গোছানো হলো। চলে যাব, তখনই দেখি স্যার আমার দিকে তাকিয়ে আছেন। আমি স্যার বলে ডাকলাম, সে একই ভঙ্গিতে তাকিয়েছিলেন। আমি হাতে ইশারা জানালাম, বাই। স্যার কোনো কথা না বলে ভেতরে চলে গেলেন। আমরাও এসে পড়লাম চট্টগ্রাম। ধীরে ধীরে দিন যেতে লাগলো, আমিও এঁটে উঠলাম। আমি তো প্রায় ভুলেই গিয়েছিলাম যে তৃষ্ণা নামের একজন শিক্ষক ছিল, যিনি আমায় পড়াতেন। 7-8 মাস পর স্যারকে আমাদের স্কুলে দেখলাম, তাও আমার ক্লাসে। তখন লাস্ট ক্লাস ছিল আমাদের। প্রিন্সিপাল স্যার তাকে সকল স্টুডেন্টদের সাথে পরিচয় করা ছিল। আমি তো অবাকের সাথে সাথে প্রচন্ড খুশি। বসা থেকে দাঁড়িয়ে গিয়ে স্যারকে সালাম দিলাম, বাট স্যার কিছুই বললেন না। তারপর বাবা কি মনে করে আবারও তৃষ্ণা স্যারের কাছে পড়তে দিলেন আমায়। আমি তো এটা ভেবেই পাই না, স্যারদের নিজেদের বাড়ি ঢাকায়, তো এইখানে থাকার মানেটা কি? হাঁটতে হাঁটতে কিছুটা গিয়ে দাঁড়িয়ে পড়লাম। সামনে আমার আব্বু। দৌড়ে গিয়ে আব্বুকে জড়িয়ে ধরলাম। আব্বু, প্রিন্সেস। কথাটা বলেই আব্বু আমায় 2 হাতে জড়িয়ে নিয়ে কপালে চুমু দিল। কোথায় যাচ্ছিলে? এই তো বাজারে। আমিও যাব। ঠিক আছে, কিন্তু আমার হাত ধরে থাকবে, বুঝেছো? জি। চলো। কাঁধে ব্যাগ নিয়ে আব্বুর সাথে বাজারের উদ্দেশ্যে রওনা হলাম। রাস্তার মোড় থেকে আব্বু আইসক্রিম কিনে দিল। আমি খাচ্ছি আর আব্বু নানান জিনিস কিনতে ব্যস্ত। সুপারহিরো আমার আব্বু। আমরা এতটাও বড় লোক নই, মিডল ক্লাস ফ্যামিলিতে বিলং করি। আব্বু একজন সাধারণ ব্যাংকার, আম্মু হাউস ওয়াইফ। তারপরেও আমাদের একটা হ্যাপি ফ্যামিলি। আমি, আম্মু, আব্বু। আম্মুর 49 বছর বয়স আর আব্বুর 55 চলছে। বাজার করে বাপ মেয়ে বাসায় চলে আসলাম। নানান কথার দুষ্টুমি করে সন্ধ্যা পার হতেই পড়তে বসতে হলো আমায়। এই বছর শেষের দিকে আর কয়েক মাস পরেই আমার জেএসসি এক্সাম। টেনশন তো প্রচুর হয়, কিন্তু কৃষ্ণা স্যার যেভাবে বুঝিয়ে বলেন তাতে সব টেনশন নিমিশেই গায়েব হয়ে যায়। স্যার অনেক পড়া দেন আমায়, যেটা আমি কখনোই পড়ে যেতে পারি না প্রাইভেটে, কিন্তু স্কুলে স্যারের ক্লাসে পড়া পড়ে যাই। কারণ স্যার মারেন পড়া না দিলে। আমি এখনো মার খাইনি, কারণ অলওয়েজ পড়া পড়ে যাই আমি। কিন্তু এই চ্যাপ্টার আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। প্রাইভেট পড়তে গেলে তখন শিখবো ভেবেছিলাম, কিন্তু ভুলেই গিয়েছি। এভাবে ইংলিশ আর গণিতে আমি অনেক কাঁচা। হঠাৎ মনের টনক নড়তেই মায়ের ফোনটা লুকিয়ে টিপতে লাগলাম। আমার একটা গোপন অ্যাকাউন্ট আছে ফেসবুকে, যেটা আমি ছাড়া আর কেউ জানে না। যেই ভাবা সেই কাজ, লগ ইন করলাম। সাথে সাথে ক্রাশের পিকচার সামনে। ফ্যান পেজ থেকে আপডেট হলো মাত্র। এই ছেলেটাকে আমার কেন যে এত ভালো লাগে, উফ। সারাদিন বসে বসে পিক দেখলেও দেখা আর ফুরবে না। যদি রিয়েল লাইফেও দেখতে পারতাম। ও, কারো এখানে আসার আওয়াজ পেতেই ফোন রেখে ঘুমিয়ে পড়া অ্যাক্টিং করলাম। মা এসে চিল্লাতে শুরু করলো, বেলি, খাবি আয়, আর একবার ডাকতে আসতে হলে দুধ খেতে দিব না। আমি লাফ দিয়ে উঠে মায়ের পিছে পিছে যেতে লাগলাম, কজ আমি দুধের ভক্ত। খাওয়া দাওয়া করে আমি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলো সকালে মায়ের ডাকে। মা চেঁচাচ্ছে,
বেলি, 6টায় ক্লাস আরম্ভ হয়, এখন 5টা 27 বাজতে চললো। কখন রেডি হবি আর কখন যাবি? প্রতিদিন দেরি করে স্কুলে যেতে কি তোর ভালো লাগে? শরমও তো করে না। মহিমা আন্টির মেয়ের থেকে কিছু শিখ। আমি তাড়াহুড়ো করে রেডি হতে ব্যস্ত, মাও আমায় রেডি করতে ব্যস্ত। ব্যাগে মা টিফিন ভরে দিল আর হাতে 20 টাকা দিয়ে বলল, পুরো টিফিন বক্স যেন খালি পাই। আমি মাথা নাড়িয়ে দিলাম একটা দৌড়। মাত্র 15 মিনিট বাকি। আমার দৌড় আর কে দেখে? দৌড়াতে দৌড়াতে চুলও আউলে যাচ্ছে, তাতে কি? আমি তো দৌড়াতে ব্যস্ত। তারপর অনেক অবসানের পর পৌঁছালাম, কিন্তু আমি তো লেট। গেটে দাঁড়িয়ে থাকতে হচ্ছে কারণ অলরেডি শপথ পাঠ চলছে। কিছুক্ষণ পর আমার সাথে আরও কিছু ছেলে মেয়ে ছিল, সবাইকে ভেতরে প্রবেশ করে গেট সহ সাইডে দাঁড় করিয়ে রাখলো, যা আমার সাথে প্রতিদিনই হয়। পাশের ছেলে মেয়েগুলো মুখ ঢাকতে ব্যস্ত ব্যাগ দিয়ে, শুধু আমিই একমাত্র ব্যক্তি যে নর্মালির সামনে তাকিয়ে সবার হাসাহাসি দেখছি। শপথ পাঠ শেষ হতেই প্রার্থনা শুরু হলো। শিক্ষার্থীদের সারি বেঁধে লম্বা লাইনে দাঁড়িয়ে, ঠিক তাদের সামনে সকল স্যার ম্যাডামরা দাঁড়িয়ে। তাদের মধ্যে তৃষ্ণা স্যারও আছেন, ম্যাডামদের পাশেই আছেন। আমাদের স্কুলে তৃষ্ণা স্যার একটু বেশি ইয়ং অন্যান্য টিচারদের ক্ষেত্রে, যার কারণে ক্লাস 10-এর আপুরা স্যারকে প্রচুর জ্বালায়। 9-এরও অনেক আপুরা এমন। অনেকবার স্যার বিচার দিয়েছে এই মেয়েদের নিয়ে। জাতীয় সঙ্গীত গাওয়া হতেই সবাই লাইন হয়ে নিজেদের ক্লাসে যেতে লাগলো। ওদের যাওয়া হতেই আমাদের শারীরিক শিক্ষা স্যার এসে বলতে লাগলেন, এই যে তোমরা আজও লেট। কাল থেকে লেট করে আসলে স্কুলে আর ঢুকতে দেওয়া হবে না, গেট থেকে বাসায় পাঠিয়ে দেওয়া হবে। যথারীতি মাথা নাড়লাম, কারণ প্রতিদিন শুনতে হয়। যাও ক্লাসে। দৌড় দিতে শুরু করলাম কাঁধে ব্যাগ নিয়ে। যেতে যেতে তৃষ্ণা স্যারের সাথে দেখা হলো। মেবি রেগে আছে, আমার দিকে রাগী চোখে তাকিয়ে আছে। আমি মুচকি হেসে সালাম দিলাম। ক্লাসে স্যার অলরেডি ঢুকেছে। দরজায় আমাকে 5 মিনিট দাঁড়িয়ে থাকতে হয়েছে। ক্লাসে অনেকেই মিটিমিটি হাসছে। অবশেষে ক্লাসে ঢুকতে পারলাম। পেছনের বেঞ্চে হাসানের সাথে বসলাম। ও অনেক ফ্রেন্ডলি একটা ছেলে, আমার বেস্ট ফ্রেন্ডও বলতে পারো। আর কারোর সাথে আমার এতটা ভাব নেই, শুধু ও ছাড়া। অতঃপর 4টা ক্লাস শেষ করলাম। কিছু ক্লাসে দাঁড়াতে হয়েছে, আবার কিছু ক্লাসে পড়া পেরেছি। টিফিন টাইম দিতেই আমি টিফিন রুমে যেতে শুরু করলাম। সাথে হাসান তো আছেই, ওরও আমি ছাড়া তেমন কোনো ফ্রেন্ড নেই, তাই আমিও হাসানের বেস্টি। দুজন মিলে টিফিন রুমের পেছনের টেবিলে বসলাম। বক্স খুলেই আমার কান্না পাচ্ছে। মা সবজি দিয়েছে রুটির সাথে, তাও তেল ছাড়া রুটি। আমি জানি মা ইচ্ছে করেই দিয়েছে, যেন ক্ষুধায় জড়ো করে এইগুলো খাই আমি। ঘরের ডিম থাকতেও কেন সবজি দিল? খাবো না আমি। রেগে বক্স নিয়ে টিফিন রুম থেকে বেরিয়ে আসলাম। পিছনে হাসানও। কিরে বেলি, কি হয়েছে? খাবি না টিফিন? না, দেখ না মা কি সব সবজি দিয়েছে। আচ্ছা, আমার থেকে খাবি আয়। না তুই খা, আমি খাবো না। ক্ষুধাও লেগেছে অনেক। পাশে দাঁড়িয়ে আছে হাসান, দুজনে নিচে তাকিয়ে আছি। অনেকেই মাঠে খাচ্ছে ক্যান্টিন থেকে কিনে। আমারও তো 20 টাকা ছিল, যেই ভাবা সেই কাজ। 20 টাকা নিয়ে ক্যান্টিনের উদ্দেশ্যে দৌড় দিলাম। পেছনে হাসানও দৌড়াচ্ছি আর হাসছি দুজন। সিঁড়ি বেয়ে নামছিলাম, তখনই মাহবুব স্যার ধমক দিলেন উঠতে উঠতে। এইভাবে দৌড়াচ্ছ কেন? তৃষ্ণা স্যারও ছিলেন মাহবুব স্যারের সাথে। আমি আর হাসান অপরাধীর মতো দাঁড়িয়ে। স্যার, ক্যান্টিনে যাচ্ছিলাম। তো শান্তভাবে যাও, এই শীতকালে ফ্লোরে পড়ে গেলে প্রচন্ড ব্যথা পাবা, বুঝেছো? জি স্যার। মাহবুব স্যার চলে যাচ্ছেন, বাট তৃষ্ণা স্যার সামনে দাঁড়িয়ে, তাই যেতেও পারছি না। হঠাৎ স্যারের আওয়াজে তার দিকে তাকালাম। হাসান, জি স্যার। যাও টিফিন করো। ওকে স্যার। হাসান চলে যাচ্ছে দৌড়ে। আমি তো দাঁড়িয়ে আছি মাথা নিচু করে। এমনিতেই আমি তৃষ্ণা স্যারকে বড্ড ভয় পাই। কোথায় যাওয়া হচ্ছিল? স্যার, ক্যান্টিন। টিফিন দেয়নি আন্টি? জি দিয়েছে। তো সবজি খেতে ইচ্ছে হয় না। স্যার কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে বলল, জ্যাকেট কি কোমরে বাঁধার জন্য? আমি তাড়াতাড়ি জ্যাকেটটা কোমর থেকে ছুটিয়ে গায়ে পরে নিলাম। স্যার ভারী আওয়াজে বলে উঠলেন, কাম উইথ মি। অতঃপর কি আর করার, স্যার যাচ্ছে আর আমি তার পেছন পেছন। মেবি আমি স্যারের বুকের একটু নিচে পড়বো লম্বায়। বোঝাই যাচ্ছে কি লম্বা স্যারটা। স্যার আমায় অফিস রুমে নিয়ে যাচ্ছে, যেখানে সকল স্যার ম্যাডাম বসে আড্ডা দিচ্ছেন। আমি কিছু বলতেও পারছি না যে ওখানে কেন নিচ্ছেন। স্যার অফিস রুমে ঢুকলেন, আমি গেটের কাছেই দাঁড়িয়ে। স্যার আমার সামনে এসে বললেন, হোয়াটস রং? কাম। আমি পিছু পিছু যেতে লাগলাম। রুমে প্রবেশ করতেই সকলকে সালাম দিলাম। বড় এক টেবিলের চেয়ারে বসে স্যাররা ব্রেকফাস্ট করছেন।
অন্য একটা টেবিলে স্যার একটা বক্স রেখে সামনে বসলেন আর আমায় দ্বিতীয় পাশে বসতে ইশারা করলেন। আমি মাথা নিচু করে বসলাম। স্যার তার হাতের টিফিন বক্সটা আমার দিকে দিয়ে বললেন, পুরো ফিনিশ করো।